ক্যান্সার পেশেন্ট এবং ক্যান্সার প্রবণতা বাড়ছে, তার রিজনটা লাইফস্টাইল, ফুড প্যাটার্ন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, স্মোকিং বা অন্যান্য টাইপ অফ টোব্যাকো ইউসেজ বেশি করা, আর্টিফিশিয়াল কেমিক্যালস। তো এইরকম অনেক ফ্যাক্টর আছে। ক্যান্সার মানেই কি পেইনফুল ডেথ? ক্যান্সারাস মাস এতটাই বড় হয়ে গেছে যে সেটা তার আশেপাশে নার্ভ স্ট্রাকচারকে ধরে ফেলছে, তখনই ক্যান্সার পেন শুরু হয়। আমাদের কাছে অনেক ভালো ভালো ওষুধ আছে যেটা দিয়ে কিন্তু আমরা ক্যান্সার পেন কমপ্লিটলি বন্ধ রাখতে পারি। ক্যান্সারের জন্ম দেওয়ার ক্ষেত্রে এবং জীবনটাকে আরো কঠিনতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা ইতিবাচক ভূমিকা পালন করে বলে মনে হয়, বা নেতিবাচক ভূমিকা? ওয়েল নোন অ্যান্ড সায়েন্টিফিক্যালি প্রুভেন রিস্ক ফ্যাক্টরস ফর ক্যান্সার ডেভেলপমেন্ট। ইন্ডিয়ানসদের জিনগত গঠন ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে কতটা অনুঘটকের কাজ করে? 90-95% ক্ষেত্রে ক্যান্সারটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। কিছু কিছু ফ্যামিলিজে কিছু জিন মিউটেশন রান করে, যেমন ধরুন BRCA1 বা BRCA2, এইরকম কিছু জিন আছে যেগুলো ক্যান্সারের প্রোপেনসিটি বাড়ায়। সিজন চেঞ্জ, হালকা ঠান্ডা লেগেছে বুঝতেই পারছেন, এবং ঘরে ঘরে এই সিজন চেঞ্জের জন্য বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে, কারো সর্দি, কারো জ্বর। তবে এই জ্বর সর্দির মতোই হুম করে বাড়ছে ক্যান্সারের প্রবণতা। গোটা ভারত জুড়ে প্রতি বছর ক্যান্সারের বৃদ্ধিটা বা ক্যান্সার পেশেন্টের বৃদ্ধিটা একটা অদ্ভুত টাইপের একটা মহামারীর আকার নিয়েছে। আমার সঙ্গে যিনি বসে আছেন, অর্থাৎ ডক্টর জয়দীপ ঘোষ, বিখ্যাত মেডিকেল অনকোলজিস্ট, যার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এবং ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওটা, তার কাছে জানতে চাই যে হারে এত সচেতনতা সত্ত্বেও ক্যান্সার পেশেন্ট এবং ক্যান্সার প্রবণতা বাড়ছে, তার রিজনটা? দেখো সুমন, এখানে যেটা আমাদের বুঝতে হবে যে ক্যান্সার কিছু রিস্ক ফ্যাক্টরসের জন্য আসে, কারেক্ট? এবং সেই রিস্ক ফ্যাক্টরের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে লাইফস্টাইল। এবং আমাদের ওভার দ্য ইয়ার্স লাইফস্টাইল এমনভাবে চেঞ্জ হয়েছে ইন দ্য রং ডিরেকশন যে সেই লাইফস্টাইল চেঞ্জেসগুলো ডেকে আনে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস, এবং সেই ফিজিওলজিক্যাল চেঞ্জেস আমাদের শরীরের নর্মাল সেলকে ক্যান্সারাস সেলে পরিণত করতে সাহায্য করে। লাইফস্টাইল চেঞ্জেস বলতে একটা বড় কম্পোনেন্ট হচ্ছে ফুড প্যাটার্ন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, স্মোকিং বা অন্যান্য টাইপ অফ টোব্যাকো ইউসেজ বেশি করা, আর্টিফিশিয়াল কেমিক্যালস ভ্যারিয়াস ফর্ম, সেটা কসমেটিক্স বলো বা যাই বলো, এরকম অনেক কসমেটিক্সই আছে বা অনেক কিছুই আছে যেটায় এমন কিছু কেমিক্যালস থাকে যেগুলো কিছু কিছু ক্ষেত্রে হ্যাজ প্রুভেন টু বি কার্সিনোজেনিক। তো এইরকম অনেক ফ্যাক্টর আছে যে প্রসেসড ফুড একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এরকম অনেক ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টরগুলো কনগ্লোমারেটলি অ্যাক্ট করছে, কারেক্ট, টু ইনক্রিজ দ্য চান্স অফ ক্যান্সার। আরেকটা ফ্যাক্টর যেটা, যে আমরা আজ থেকে 30 বছর আগে বাড়িতে ধরুন বয়স্ক কেউ 80 বছর বয়স, হ্যাঁ, একটা পেটে ব্যথা হচ্ছে, ও গ্যাস অম্বলের থেকে ব্যথা, ওষুধ খাচ্ছেন, তারপর হঠাৎ মরে গেলেন। ডায়াগনোসিসটাই হলো না যে কি হয়েছিল। আমার নিজের বাড়িতে এরকম হয়েছে, জেঠু পিঠে ব্যথা হচ্ছে হঠাৎ মরে গেল। তো আমরা ধরে নিতাম যে এটা বয়সজনিত কারণে মারা গেছে। কিন্তু এখন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ ডায়াগনস্টিক প্রসিজিয়ার্স, পিপল হ্যাভ বিকাম মোর কনসিয়াস। সিমটম হলে ওনারা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, জিনিসটা ধরা পড়ছে। সো অ্যাপারেন্টলি পুরো ব্যাপারটা মিলিয়ে যেটা হচ্ছে যে ইনক্রিজ রিস্ক ফ্যাক্টর, ইনক্রিজড অ্যাওয়ারনেস অ্যান্ড ইনক্রিজড নাম্বারস ইন দ্য ফর্ম অফ পপুলেশন, আমাদের মনে হচ্ছে যে ক্যান্সারটা বেড়েছে। হয়তো সত্যিই বেড়েছে, বাট ডেফিনেটলি নাম্বারস আর কোয়াইট স্কেরি। এবং WHO prediction by 2030 বা 2040 almost 1 out of 3 or 4 people will die of cancer. তো এটা কিন্তু খুব স্টার্ট একদম। এবং এই যে ক্যান্সারের মৃত্যুর কথাটা তুমি মাত্র জাস্ট বললে, তো এই প্রসঙ্গে আমার পরবর্তী প্রশ্নটা, সেটা হচ্ছে ক্যান্সার মানেই কি পেইনফুল ডেথ? তুমি বিশ্বাস করবে না, অলমোস্ট 90% পেশেন্ট আমার চেম্বারে এসে দ্বিতীয় প্রশ্নটা জিজ্ঞেস করে। প্রথম প্রশ্নটা থাকে, ডাক্তারবাবু আমার কোন স্টেজের ক্যান্সার, এবং তাকে ট্রিটমেন্ট নিয়ে বলা বা তিনি ঠিক হবেন কিনা সেই ডিসকাশনে যাওয়ার আগে মেজরিটি ক্ষেত্রেই আমি দেখেছি দ্বিতীয় প্রশ্নটা আসে, ডাক্তারবাবু আমার কি খুব ব্যথা হবে? তো আমার মনে হয় এই কনসেপ্টটা একটু সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করা দরকার। দেখো, ক্যান্সারে পেইন কখন হয়? ক্যান্সার আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে, মাথা থেকে পা অবধি যে কোনো জায়গায় হতে পারে, রাইট? এবং আমাদের শরীরে যেই পেইন সেন্সেশনটা, সেইটা মিডিয়েটেড হয় ভায়া পেইন ফাইবার্স, নার্ভ ফাইবার। তো যখনই কোনো ক্যান্সারাস মাস এতটাই বড় হয়ে গেছে যে সেটা তার আশেপাশে নার্ভ স্ট্রাকচারকে ধরে ফেলছে, তখনই ক্যান্সার পেইন শুরু হয়। এবং
কেন ক্যান্সারের সঙ্গে পেইনটা এত ক্লোজলি অ্যাসোসিয়েট করে লোকজন? কারণ আগেকার দিনে যখন এফেক্টিভ ক্যান্সার ট্রিটমেন্ট ছিল না, মানুষ তাদের আপনজনদের ব্যথায় চিৎকার করতে করতে মারা যেতে দেখেছেন। এবং শুধু ব্যথাও নয়, ধরো আজকে কারোর ওরাল ক্যান্সার হয়েছে, একদম টার্মিনাল স্টেজে, মুখ থেকে ব্লিডিং হচ্ছে, হয়তো তার পেইন নেই, কিন্তু অ্যাপারেন্টলি আমি দেখছি একটা লোক কাশছে, তার মুখ থেকে ব্লাড বেরোচ্ছে, খুব বাজে একটা দৃশ্য। এই দৃশ্যটাকে আমরা পারসিভ করি অ্যাজ এ পেশেন্টটা বোধহয় খুব পেইনে আছে, ইটস আ ভেরি পেইনফুল সিচুয়েশন। তো এই পুরো পিকচারটা মিলে এই ধারণাটা দাঁড়িয়েছে যে ক্যান্সার ইজ ইকুইভ্যালেন্ট টু ওই রকম একটা মারাত্মক পেইনফুল সিচুয়েশন। তবে আমি এখানে দর্শকদের একটাই জিনিস বারবার বলতে চাই যে ক্যান্সারের ট্রিটমেন্ট এতটাই অ্যাডভান্সড হয়ে গেছে এখন যে প্রথমত এই ক্যান্সার যে বাড়ছে তার আশেপাশে নার্ভ ফাইবারকে ধরছে, এই জায়গাটাতেই আমরা যেতে দিই না ট্রিটমেন্ট করে। কিন্তু যদি কিছু কিছু ক্ষেত্রে সেটা চলেও যায়, যেখানে ধরো কোনো ট্রিটমেন্ট পসিবল হচ্ছে না বা উই আর রান আউট অফ অপশনস, আমাদের কাছে অনেক ভালো ভালো ওষুধ আছে যেটা দিয়ে কিন্তু আমরা ক্যান্সার পেইন কমপ্লিটলি বন্ধ রাখতে পারি। আমাদের অনেক পেশেন্ট এমন আছেন যারা খুব টার্মিনাল, কিন্তু তারা হয়তো মারা গেছেন, কিন্তু তারা খুব পিসফুলি মারা গেছেন, বাড়ির লোকের সঙ্গে বাড়িতে রেস্টিং কন্ডিশনে তারা মারা গেছেন। কেউ কিন্তু কাতরাতে কাতরাতে মারা যায়নি। একদমই এবং সেটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। তবে একটু আগে একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, যে লাইফস্টাইল মডিফিকেশন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম প্রচুর মানুষ আছেন আজকে আমাদের জেনারেশন, যারা নিজেদেরকে জেনজি বলে দাবি করেন। খাবার এটাও বলেন যে সুতো বানাবার মতো, যে 2টো সিগারেট খেলে কি হয়েছে, বা তার সঙ্গে এটাও বলেন আমি যে সিগারেট খাচ্ছি না, আমি মদ খাচ্ছি, মদ খাওয়া সিগারেট খাওয়ার থেকে বেটার। তো আলটিমেটলি পুরো ব্যাপারটাই ক্যান্সারের জন্ম দেওয়ার ক্ষেত্রে এবং জীবনটাকে আরো কঠিনতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা ইতিবাচক ভূমিকা পালন করে বলে মনে হয়, বা নেতিবাচক ভূমিকা? ডেফিনেটলি এটার অনেকটাই ভূমিকা আছে, কারণ যেগুলো তুমি বললে এটা কিন্তু সত্যি যে এগুলো ওয়েল নোন অ্যান্ড সায়েন্টিফিক্যালি প্রুভেন রিস্ক ফ্যাক্টরস ফর ক্যান্সার ডেভেলপমেন্ট। তো যারা এই জিনিসটাকে এইরকম ভাবে ভাবছেন যে আমার কাছে স্মোক করাটা বা ড্রিঙ্ক করাটা বা অন্যান্য নেশা করাটা একটা স্টাইল স্টেটমেন্ট, আমি একটাই জিনিস বলবো যে স্টাইল করা ভালো, কিন্তু সেটা ক্ষতিকারক জিনিস দিয়ে না করে ভালোভাবেও কিন্তু করা যায়। ভালো জামা কাপড় পরেও স্টাইল করা যায়, কিছু ভালো বিহেভিয়ার বা কিছু ক্যারেক্টারিস্টিক ট্রেটস আছে সেটা দিয়েও স্টাইল করা যায়, এমন কিছু ক্রিয়েটিভ কাজ করা যায় যেটা দিয়ে স্টাইল করা যায়, এবং সেটাতে কিন্তু সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি দেন আমি সবাইকে দেখিয়ে একটু সিগারেট খেলাম, সবাইকে দেখিয়ে মদ খেলাম, আমি পার্টিতে সবার সঙ্গে মিলেমিশে আকণ্ঠ মদ খাচ্ছি। আমার মনে হয় এই কনসেপ্টটা থেকে যত তাড়াতাড়ি একটা লোক বেরোতে পারে, সে তত চালাক, সে তত বেশি নিজেকে ভালোবাসে, সে তার ফিউচারটা টেক কেয়ার করছে অনেক আগে থেকে, ভার্সেস সামবডি যে পুরো নিজেকে বইয়ে দিয়েছে বা ছেড়ে দিয়েছে যে ও কিছু হবে না, লাইফ শুড বি লিভড অ্যাজ ইফ দেয়ার ইজ নো টুমরো। এই ব্যাপারটা থেকে বেরোতে পারলে সেটাই কিন্তু ম্যাচুরিটি সাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউ। আর একটা লাস্ট কোয়েশ্চেন যেটা দিয়ে আজকে এই পডকাস্টটা শেষ করবো, সেটা হচ্ছে ইন্ডিয়ানসদের জিনগত গঠন ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে কতটা অনুঘটকের কাজ করে? আচ্ছা, এখানে বলে রাখি আরেকটা কমন ধারণা হচ্ছে যে আমার ক্যান্সার হয়েছে তার মানে আমার ব্লাডের মধ্যে ক্যান্সার আছে, আমার জিনের মধ্যে ক্যান্সার আছে। প্রথমেই বলে রাখি ম্যাক্সিমাম ক্ষেত্রে 90-95% ক্ষেত্রে ক্যান্সারটা কিন্তু অ্যাক্সিডেন্ট। ঠিক যেরকম আমি রাস্তায় বেরোলে আমার ওপর দিয়ে ট্রাক চলে যেতে পারে, সেটা যেরকম নন প্রিভেন্টেবল একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার, 95% ক্ষেত্রে ক্যান্সারও কিন্তু অ্যাক্সিডেন্টাল। শুধু 5% ক্ষেত্রে এবং কিছু স্পেসিফিক ক্যান্সারের ক্ষেত্রেই জিন ইম্পর্টেন্ট। তার কারণ কিছু কিছু ফ্যামিলিজে কিছু জিন মিউটেশন রান করে, যেমন ধরুন BRCA1 বা BRCA2, এইরকম কিছু জিন আছে যেগুলো ক্যান্সারের প্রোপেনসিটি বাড়ায়, এবং সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ক্যান্সারের ক্লাস্টারিং হয় একটা ফ্যামিলির মধ্যে। সাপোজ ধরো আমার কোলন ক্যান্সার, আমার বাবারও কোলন ক্যান্সার হয়েছে, জেঠুরও কোলন ক্যান্সার হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু আমার একটা স্ট্রং সাসপিশন থাকবে যে কোলন ক্যান্সার রিলেটেড কোনো জিন অ্যাবনর্মালিটি আছে কিনা। কারেক্ট। কিন্তু অন দি আদার হ্যান্ড আমার কোলন ক্যান্সার, আমার বাবার লাং ক্যান্সার হয়েছিল, আমার জেঠুর ওরাল ক্যান্সার হয়েছিল, এটার সঙ্গে কিন্তু কোনো জেনেটিক লিঙ্কেজ নেই। তো জেনেটিক্যালি ড্রিভেন ক্যান্সারস ইউজুয়ালি
একটা বা দুটো স্পেসিফিক টাইপের ওপরেই রেস্ট্রিক্টেড থাকে এবং একটা স্ট্রং ফ্যামিলিয়াল ক্লাস্টারিং। তাছাড়া হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে, ওয়াইফেরও ক্যান্সার হচ্ছে, তাহলে কি জিনের মধ্যে আছে? ব্যাপারটা কি একদমই তা নয়, কারণ তুমিও জানো হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কিন্তু কোনো জেনেটিক লিঙ্কেজ। রাইট, একদমই তাই। আমার মনে হয় আজকের এপিসোডটা মানে ইটস সাচ আ বাইবেল ফর অল অফ ইউ, যারা নিজেদেরকে, আমি একটু আগে যেটা বললাম, কোট আনকোট জেনজি বলে দাবি করো বা করেন, এবং যারা মনে করেন যে তারা যেটা করছেন সেটাই নিউ ট্রেন্ড। ট্রেন্ড ডাজন্ট মিন টু বি ফুল, ট্রেন্ড মিনস ইউ নিড টু বি ইন্টেলিজেন্ট, ইউ নিড টু বি ক্লেভার, এবং প্রত্যেকের তো নিজস্ব একটা দায়বদ্ধতা থাকে তার প্রতি, তার পরিবারের প্রতি, তার বন্ধু বান্ধবদের প্রতি। আজকের এপিসোডটা ডক্টর জয়দীপ ঘোষ যে কথাগুলো বললেন সেগুলো আমার মনে হয় প্রত্যেকের জন্য টেস্টামেন্ট হয়ে উঠে। অবশ্যই আজকের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আজকের ভিডিওটা যত শেয়ার করবেন আমার মনে হয় সামাজিকভাবে আপনার দায়বদ্ধতার একটা নজির রাখবেন আপনারা। ফেসবুকে, ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না, এবং অবশ্যই ইউটিউবে একটা জিনিস অবশ্যই করতে ভুলবেন না, সেটা হচ্ছে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যখনই এই ধরনের কন্টেন্ট আসবে সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিজের খেয়াল রাখবেন।